হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য লাভ অন এ টার্কিশ ল্যান্ড ড্রামার লাস্ট পার্টের গল্প নিয়ে এসেছি। তো চলুন কথা না বাড়িয়ে গল্প শুরু করা যায়। তো পরের দৃশ্যে দেখতে পাই ওরা সবাই একসঙ্গে খেতে বসেছিল। আর এখানেই মূলত একটা প্ল্যান করেছিল মনে মনে ইয়ান্তাও। ইয়ান্তাও ওর বোনকে বলে যেহেতু ওরা সদ্যই নতুন নতুন ডেট করছে সেজন্য ওদের সুন্দর একটা জায়গায় ঘুরে আসা প্রয়োজন। লিনশিরা বলে ঠিক আছে, তোমরা কোথাও ঘুরতে চাইলে ঘুরে আসতে পারো। তো ঘুরতে ইয়ান্তাও যেতে চায়, তাই লিনশিরা বলে ঠিক আছে, ইয়ান্তাও যখন ঘুরতে যাবে তখন মিমিও তোমাদের সাথে চলে যাবে, ও আর বাড়িতে একা কেন বসে থাকবে। পরের দিন দেখতে পাই ইয়ান্তাও এর বন্ধু এলভি, মানে যার সাথেই মূলত বিয়ে হওয়ার কথা হচ্ছে লিংলিং এর, যাই হোক ওই লোক এসেছিল এবং এরা সবাই মানে চারজন একসঙ্গে ঘুরতে যাবে। তো কোনোভাবেই তো ইয়ান্তা ওর বন্ধুর সাথে পর্যন্ত কথা বলতে পারছিল না। তো বন্ধুকে খাবার দেওয়ার অজুহাতে ওর সঙ্গে একটুখানি এটা জানিয়ে দেয় এই ঘুরতে যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে ওর সেনের সঙ্গে দেখা করতে চায়, কারণ সেন ওকে টেস্ট করছে, তাই যেভাবেই হোক রাস্তায় যেন সেনের সঙ্গে ওকে দেখা করিয়ে দেওয়া হয়। এরপরে ওরা চলতে শুরু করে, আর সবসময় তো চোখে চোখে মিমি রাখছিল এদেরকে। এদিকে আমরা শিয়াংকে দেখতে পাই, আর শিয়াং এর সঙ্গে আরো একজন মনস্টারকেও দেখতে পাই। এদেরকেও কিন্তু লিনশিরো পাঠিয়েছে, কারণ একা মিমির হাতে সমস্ত দায়িত্ব লিনশিরো দিতে চাচ্ছে না। লিনশিরো দেখার চেষ্টা করছে যে ইয়ান্তাও কোনো উল্টোপাল্টা কাজ করে কিনা। ইয়ান্তাও রাস্তার এক জায়গায় এসে হুট করে গাড়ি থামায় এবং ওয়াশরুমে যাওয়ার অজুহাত দেয়। এরপরে ও ওয়াশরুমে আসে, আর ওয়াশরুমে এসেই প্রথমেই ও সেনকে কল দেয়। সেনকে বলে যে আমরা তো হানলিনে চলে এসেছি, তুমি কোথায়, তোমার সঙ্গে কোথায় দেখা হবে। কিন্তু ঠিক তো সেই সময় সেন ওকে বলে আমি তোমার সঙ্গে হানলিনে দেখা করতে পারবো না, লিচেং শহরে তুমি আমার সঙ্গে দেখা করো। এই শুনেই মাথা গরম হয়ে যায় ইয়ান্তাওয়ের। আবার লিচেং শহরে কেন, ওখানটা তো আরো বেশি দূর, কিভাবে দেখা করবে সে। এদিকে বাথরুমের সামনে দাঁড়িয়েছিল মিমি, যে এতক্ষণ কেন লাগছে ইয়ান্তাওয়ের, এতক্ষণে তো ওর বাহিরে বের হয়ে আসার কথা, এতক্ষণ সময় তো লাগার কথা নয়। লিংলিং তখন বলে মনে হয় ভাইয়ের একটু বেশি পেটের ভিতরে ব্যথা করছে। তখন এলভি এসে বলে যে ঠিক আছে তোমরা এখানে দাঁড়াও, আমি ভিতরে যাচ্ছি, গিয়ে ওকে ডেকে নিয়ে আসছি। যখন ও ভিতরে আসে তখন দেখে ইয়ান্তা ওখানে চুপ করে দাঁড়িয়ে আছে। এরপরে ইয়ান্তা ওর সঙ্গে কিছু কথা বলে বাহিরে বের হয়ে আসে। ইয়ান্তা বাহিরে বের হয়ে বলে আমাদেরকে এখন লিচেং শহরে যেতে হবে, লিচেং শহরে নাকি খুব সুন্দর নুডলস পাওয়া যায়, যেহেতু আমরা এই রাস্তা দিয়েই যাচ্ছি তাহলে কেন নয় একবার লিচেং শহর ঘুরে যাই। এলবি তখন বলে ঠিক আছে আমরা লিচেং শহর হয়েই যাব। মিমি যেহেতু যেতে চাচ্ছিল না, মিমিকেও যেতে হয়। এদিকে সেনকে কল দেয় একবার জুলো, আর বলে তুমি কেন ওর সঙ্গে ওখানেই দেখা করলে না, আবার লিচেং শহরে কেন যাবে, তুমি ওকে এখনো বিশ্বাস করছো না। কিন্তু ইয়ান্তাওয়ের কোনো বিপদ হলে আমি তোমাকে ছাড়বো না, ইয়ান্তাওকে আমি ভীষণ বিশ্বাস করি। এরপরে জুলো অন্য একটা প্ল্যান করে। এদিকে এরা সবাই লিচেং শহরের উদ্দেশ্যে যেতে থাকে, কিন্তু হুট করে রাস্তার একটা জায়গায় ওরা গাড়ি থামায়। মেনলি এখানেই নাকি সেই নুডলসের শপটা আছে। যদিও মিমির মনে একটু অন্যরকম ডাকছিল, ওর মনে হচ্ছিল এত পথ এসেছি শুধুমাত্র নুডলস খেতে, ওর বিশ্বাস হচ্ছিল না। লিংলিং মিমিকে নুডলস দোকানের কাছে নিয়ে চলে যায়, আর এদিকে সেনকে তখন কল দেয় ইয়ান্তাও। ইয়ান্তাও বলে নিশ্চয়ই এখন আমি নিজেকে প্রমাণ করতে পেরেছি। ঠিক এরপরেই আমরা জুলোকে দেখতে পাই, ও সেই ড্রাগন ক্ষেতের কাছে চলে এসেছিল। যেহেতু এখন কোনো মনস্টার রাইড ছিল না, একমাত্র লিনশিরো ব্যতীত, তাই ও জিয়াংকে উদ্ধার করবে বলে এখানে এসেছে। এখানকার যেসব প্রহরীরা ছিল ও ওদেরকে খুব সহজেই মেরে ভিতরে প্রবেশ করে, কিন্তু ভিতরে এত অন্ধকার অবস্থা ছিল আর চারিদিকে পলিথিন দিয়ে আটকানো ছিল যে ওর খুব অন্যরকম লাগতে শুরু করে। তবে আরও ভিতরে প্রবেশ করার পরে ও একটা মনস্টারকে দেখতে পায়। আপনাদের নিশ্চয়ই সেই বৃদ্ধা মনস্টারের কথা মনে আছে, যে একটু পাগলের মতো ছিল, পাগলের মতো করে হাসছিল, তাকে এখানে আটকানো ছিল। এই মনস্টারটাকে লিনশিরোই বেঁধে রেখেছে, কারণ এ অন্যরকম ব্যবহার করছে। এই মনস্টার কিভাবে জানি এখানে আগুন ধরিয়ে দিয়ে অনেক হাসতে লাগে। ঠিক তখনই ভিতরে নিয়ে জুলো প্রবেশ করে, আর ভিতরেও লিনশিরোর সঙ্গে দেখা হয়ে যায়। দুজনের ভিতরেই তখন তুমুল ফাইট হতে শুরু করে, আর জুলো কিন্তু খুব ভালো করে বুঝতে পেরেছিল এটা জুলো, যদিও জুলোর পোশাকটা অন্যরকম পরা ছিল। যাই হোক এখানে একটা বড় ব্লাস্ট হয়ে যায়, জুলো ওখান থেকে পালিয়ে চলে আসে। ঠিক তখনই লিনশিরো এদেরকে কল দিয়ে বলে এক্ষুনি যেন বাড়িতে ফিরে যায় এরা। মিমির কাছে কল দেওয়া হয়েছিল এবং মিমিকে বলা হয়েছিল যেখানেই থাকুক না কেন কোথাও যাওয়ার দরকার নেই, এক্ষুনি বাসায় ফিরে এসো। মিমি তখন এদেরকে বলে এক্ষুনি গাড়ি ঘোড়াও ভিতরে যেতে হবে আমাদের। এরা তো অবাক হয়ে যায়, ঘুরতে এসেছি ঘুরতে যাওয়া হলো না। ঠিক তখন ইচ্ছে করে ইয়ান্তাও গাড়িটা অন্য গাড়ির সঙ্গে লাগিয়ে দেয়। পিছনের ওই লোক তখন বাহিরে বের হয়ে এসে বলে তুমি কি চোখে দেখো না, গাড়ি চালককে অন্ধ হয়ে ঝগড়াঝাটি শুরু করেছিল। এখানে 3টা গাড়ি পর পর বেঁধেছিল, একদম লাস্টের গাড়িতেই মূলত সেন বসেছিল। তো ঝগড়াঝাটির অজুহাতে সেনের সঙ্গে এসে দেখা করে ইয়ান্তাও, আর বলে আমি নিজেকে প্রমাণ করেছি, তুমি চেয়েছিলে না আমি কতটা লয়াল সেটা দেখতে, এখন তো প্রমাণিত হয়ে গিয়েছে। এদের ভিতরে কিন্তু কোনো কথাই হয় না, জাস্ট তার লয়ালিটি প্রমাণ করতেই ইয়ান্তাওকে এত কাঠখড় পোড়াতে হয়েছে। মিমি তখন গাড়ি থেকে নেমে এসে বলে কি ব্যাপার ইয়ান্তাও, দ্রুত করে চলো আমাদেরকে ফিরতে হবে। এদিকে জুলো
জুলোকে দেখতে পায় যে একটা জঙ্গলের ভিতরে ওর গাড়িটা রেখে দিয়েছিল। কোনোভাবে ওই ড্রাগন ক্ষেত থেকে বের হয়ে ও সোজা চলে আসে। এদিকে এরা যখন বাসায় পৌঁছে গিয়েছিল, লিনশিরো তখন বলে, তোমরা যে আজকে বাসায় ছিলে না সেটা কেউ একটা ফাঁস করে দিয়েছে। আজকে ম্যাট ব্লেডের সঙ্গেই আমার ফাইট হয়েছে এবং ওই মেয়েটা যে ম্যাট ব্লেডই ছিল সেটা আমি স্পষ্ট হয়েছি। তাহলে আমাদের ভিতর থেকেই এমন কেউ আছে যে সাউথ হান্টার্স গ্রুপের সঙ্গে যোগাযোগ রেখেছে। এদিকে আমরা জুলোকে দেখতে পাই, সে সেনের সঙ্গে দেখা করে আর বলে, তোমার জন্য আজকে ইয়ান্তাওকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। যদিও আজকে আমি ড্রাগন হাউসে গিয়েছিলাম, ওখানে গিয়ে এই মাটিটা কালেক্ট করেছি, এটা একটু পরীক্ষা করে দেখো। এছাড়া আর কোনো কথা বলে না, কারণ সেনের উপরে ওর খুব রাগ হচ্ছে ইয়ান্তাওকে এতটা খাটানোর জন্য। ও নিজের রুমে গিয়ে নিজের হাতে একটা ব্যান্ডেজ করে আর সেনের সঙ্গে বা অন্য সাউথ হান্টার্স গ্রুপের সঙ্গে ও একটা ভিডিও কলে সবসময় কথা বলে। আমাদের ইয়ান্তাওকে দেখানো হয় ইয়ান্তাও প্রায় ওর ওই স্টেপ মাদারের কাছে ধরা পড়ে গিয়েছিল যে জুলোর সঙ্গে গোপনে ইয়ান্তাওয়ের একটা সম্পর্ক আছে। ওর ওই স্টেপ মাদার মানে লিনশিরো ওকে বলে যে তোমার গার্লফ্রেন্ড জুলোকে তুমি আগামীকালকে আমার এখানে নিয়ে এসো, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। এর জন্য রাত্রেবেলা জুলোর সঙ্গে দেখা করতে আসে ইয়ান্তাও আর জুলোকে জানাই, মেবি আমি লিনশিরোর কাছে ধরা পড়ে গিয়েছি, সে তোমার কথাও জেনে গিয়েছে। সে এটাও জানতে পেরেছে যে আমরা যখন হেইয়াং শহরে গিয়েছিলাম আমরা একই সঙ্গে একটা জায়গায় ছিলাম এবং সে সিসিটিভি ফুটেজ দেখেছে। আর সেজন্য সে আমাকে বলছে আমি এত মেয়ে নিয়ে নাকি প্লে বয়ের মতো খেলা করি, কিন্তু এই মেয়ের সাথে আমি সিরিয়াস, তাই তোমাকে সে ডেকে পাঠিয়েছে। যদিও আমি জানি সে তোমাকে সন্দেহ করছে, কিন্তু আমি চাই তুমি যাও, যদি তুমি না যাও তাহলে তার সন্দেহ আরও বেড়ে যাবে। জুলো বলে, আমি তার সঙ্গে দেখা করতে যাব, তুমি চিন্তা করো না, আমি নিজের মতো করে পুরোটা হ্যান্ডেল করে নিব। পরদিন জুলো খুবই সুন্দর করে সেজে লিনশিরোর বাড়িতে আসে। লিনশিরো তো প্রথমে খুবই হাসি মুখে আপ্যায়ন শুরু করে। লিনশিরো মানুষটা যেমনই হোক সে কিন্তু সবসময় খুবই হাসি মুখে সবার সঙ্গে কথা বলতো। জুলো ও লিনশিরোর সঙ্গে খুবই সুন্দর করে কথা বলে। ওরা যখন খেতে বসেছিল তখন বেশ অনেকগুলো কোশ্চেন করে লিনশিরো ওকে। জুলো সুন্দর করে কোশ্চেনগুলোর উত্তর দেয়। একটু পরে শিয়াং এবার ইয়ান্তাওকে বলে যে জুলো এখন ম্যাডামের সঙ্গে কথা বলুক, আমরা বরং ওই পাশে যাই। আর এটা কিন্তু ওদের একটা চাল ছিল। যখন ইয়ান্তাও এখান থেকে সরে গিয়েছিল এবং ইয়ান্তাওকে যেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে ইয়ান্তাওয়ের কাছে জিজ্ঞেস করা হয় জুলোর সঙ্গে ওর পরিচয়টা ঠিক কিভাবে হয়েছিল। আর ওদিকে জুলোর কাছেও কিন্তু সেম কোশ্চেন করেছে লিনশিরো যে এদের দুজনের কথা যদি আলাদা হয় তাহলে এদের ভিতরে একটা আলাদা সম্পর্ক আছে। কিন্তু ওরা দুজনে এত সুন্দর করে বলে পুরো বিষয়টা যে খুবই টাচিং মনে হচ্ছিল। এখন ইয়ান্তাও যেমন করে বলছিল তাতে শিয়াং বলে, তোমার রিলেশনশিপের কথা শুনে তো আমরা আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি, এত সুন্দর তোমাদের সম্পর্ক। ওরা দুজন দুজনকে যেন পাগলের মতো ভালোবাসে এরকম বোঝাচ্ছিল। লিনশিরো যদিও এসব বিশ্বাস করেনি, তারপরে ইয়ান্তাওকে বলে তুমি এবার জুলোকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে এসো। কিন্তু ভিতরে এসে ও সবাইকে বলে আমার মনে হয় এটি সেই মেয়ে যে সেদিন আমার ফার্মে এসে আগুন ধরিয়ে দিয়েছিল। তো সেদিন আবার লিনশিরোর সঙ্গে দেখা করতে আসে এলভি। এলভি মূলত লিংকে নিয়ে একটু বাইরে বের হবে বলে লিনশিরোর জন্য কিছু খাবার দাবারও নিয়ে আসে ওকে খুশি করতে। যাই হোক এলভির এই অ্যাপ্রোচে খুশিই হয় লিনশিরো। এদিকে জুলো ইয়ান্তাওকে বলে আমার মনে হয় লিনশিরো বুঝতে পেরেছে যে আমি সেদিনকার সেই মেয়েটি ছিলাম। আর ওদিকে লিংকে নিয়ে বাইরে বের হয় এলভি। জুলো সেদিন যখন ওই ফার্মে গিয়েছিল সেদিন ওর হাতে একটু কেটে গিয়েছিল, আজকে ওর সেখানে ড্রেসিং করে। এরপরে ওরা একসঙ্গে খেতে বসে, অনেকগুলো মোমবাতি জ্বালানো ছিল। আর সব থেকে বড় কথা আজকে ছিল হ্যাপি নিউ ইয়ার। তো এলভি লিংকে নিয়ে একটা নদীর পাড়ে চলে আসে, এটা মেবি সমুদ্রের পাড়, এখানে ওকে সারপ্রাইজ দেবে বলে। কারণ লিং কখনো এরকম সারপ্রাইজ পায়নি, ছোটবেলা থেকেও খুব চুপচাপ ছিল। আর এদিকে এদের দুজনকে দেখি এরা যখন একসঙ্গে খাওয়া দাওয়া করে উঠে দাঁড়ায় তখন দুজনকে হ্যাপি নিউ ইয়ার বলে আর কিভাবে যেন আবেগ আপ্লুত হয়ে একে অপরকে কিস করে। বোঝাই যাচ্ছে তাদের ভিতরে সম্পর্ক আরও ডিপ হয়ে গিয়েছে। এদিকে শিয়াং আর ওর কিছু লোকজন গিয়ে ইয়ান্তাওয়ের ঘর উল্টো পাল্টা করে সার্চ করতে লাগে যে ইয়ান্তাওয়ের রুমে এমন কিছু পাওয়া যায় কিনা যেটা এটা বোঝায় যে ও সাউথ হান্টার্স গ্রুপের মেম্বারদের সঙ্গে অ্যাড আছে। কিন্তু তেমন কোনো কিছুই ওরা খুঁজে পায় না। কিছু খুঁজে না পেয়ে যখন হতাশ হয়ে ফিরে যাচ্ছিল ঠিক সেই সময় শিয়াং লক্ষ্য করে যে ইয়ান্তাওয়ের ঘরের সামনে একটা ডায়েরি আছে যেটা একটু লুকিয়ে রাখা হয়েছে। আর ও ওই ডায়েরিটাকেই নিয়ে যায়। এর পরের দিন সকালবেলা আবার ইয়ান্তাও আর জুলোকে দেখতে পায়। ইয়ান্তাওকে কল দিয়ে ডেকে পাঠিয়েছে লিনশিরো। ইয়ান্তাওর একটু ভয় লাগছে যে হয়তোবা সে ধরা পড়ে গেল। এদিকে জুলো ওকে বলে কোনো কিছু হলে সাথে সাথে আমাকে খবর দেবে আর নিজে সবসময় সাবধানে থাকবে। দেখো লিনশিরো যেন তোমার উপর কোনো অত্যাচার না করে। এরপরে ও যখন গাড়ি চালিয়ে চলে আসছিল ঠিক তখনই শিয়াং ওকে প্রথমে আটকায় এবং ওকে বলে যে তোমাকে গাড়ি নিয়ে ভিতরে ঢুকতে দেওয়া হবে না।
বুঝতেই পেরেছে ইয়ান্তাও যে ওর সঙ্গে খারাপ কিছু ঘটবে, তাই ওর ফোনটা আগে একটা ম্যানহোলের ভিতরে ফেলে দিয়ে তারপরে ওদের সাথে যায়। এবার ও আসার পরে ওর পুরো দেহ সার্চ করা হয়, কিন্তু কোথাও ওর ফোনটা খুঁজে পাওয়া যায় না। লিনশিরো বলে, তুমি এই ডায়েরিটা লুকিয়ে কেন রেখেছিলে? আর তুমি এর ভিতরে লিখে রেখেছো আমি তোমার মাকে মেরে ফেলেছি, তোমার সাহস কি করে হয়? এরপরে ওকে অন্য একটা সেলে নিয়ে যাওয়া হয়। এদিকে সাউথ হান্টার্স গ্রুপের সেনকে দেখতে পায়। সেন তার আরও একটা বিশেষ ছেলেকে দিয়ে একটা বই পড়াচ্ছিল, যেখানে কিভাবে ডেমনদের মারতে হবে তার সমস্ত কিছু লেখা ছিল। এদিকে একটা সেলের ভিতরে আটক করে রাখা হয়েছিল লিয়ান্তাওকে, এবং ওকে বারবার এটা বলতে বলা হয়েছিল, তুমি বলো যে তুমি কিভাবে ওদের সঙ্গে যোগাযোগ রেখেছো, কিন্তু ও একটাও কথা বলে না। তাই ওকে ওর ভিতরে ওভাবেই আটকে রাখা হয়। ইয়ান্তাও প্রথমে ব্যাপারটা একটু হালকাভাবে নিলেও পরে আস্তে আস্তে ব্যাপারটা সিরিয়াস হয়ে যায়। এদিকে ওকে বারবার টেক্সট দিচ্ছে জুলো, কিন্তু জুলো তো ওকে রিস্ক করতে পারছে না, ওর ফোনটা তো অলরেডি ফেলানো। যাই হোক, এরপরে এলভির সঙ্গে দেখা করতে আসে জুলো, যে এ অন্তত কোনো খবর দিতে পারে কিনা ইয়ান্তাওয়ের, কিন্তু এও তো কোনো কিছুই জানে না। জুলো এলভিকে বলে আসে যে তুমি একটু ইয়ান্তাওয়ের বাড়িতে গিয়ে একটু খোঁজ নিও যে ও কী অবস্থায় আছে। লিনশিরো ডেকে পাঠানোর পর থেকে ওকে আমি আর রিস্ক করতে পারছি না। জুলোর অনেক মন খারাপ হয়। এদিকে লিনশিরো খেতে বসেছিল লিংলিংয়ের সঙ্গে। লিংলিং ওর কাছে জিজ্ঞেস করে যে ইয়ান্তাও কোথায়। তখন লিনশিরো বলে ও একটু অসুস্থ, তাই ঘর থেকে বের হচ্ছে না, ওর সঙ্গে তোমার পরে দেখা হবে। সেদিন এলভিও আসে, তো ওরা যখন সামনাসামনি কথা বলতে পারছিল না, তখন টেবিলের নিচে দিয়ে একে অন্যকে ফোনের মাধ্যমে কথা লিখে লিখে দেখাচ্ছিল, কারণ এখানে ওদের ওই পরিচারিকা ছিল যে মহিলা আবার লিনশিরোর খুবই আনুগত্য। এজন্য সেই মহিলা বাইরে দাঁড়িয়ে থাকার দরুন ওরা চুপি চুপি এভাবেই কথা বলছিল। যাই হোক, এরপরে এলভি যেটা জানতে পারে সেটা আবার জানিয়ে দেয় জুলোকে। জুলোর বিশ্বাস হয় না যে জ্ঞানটা অসুস্থ হতে পারে। যাই হোক, এরপরে জুলোর মতো করে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে, কিন্তু কি আর করবে, ওই এলভির কাছে আসে আর বলে যে আমি লিংলিংকে ওই বাড়ি থেকে বের করতে চাই, না হলে লিংলিং খুব শীঘ্রই মারা পড়বে। তো সেদিন ছিল পূর্ণিমার রাত, আর সমস্ত ডেমনরা সেদিন বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। সেদিন বাড়ি ফাঁকা ছিল, আর ওরা বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে লিংলিং এলভিকে জানিয়ে দেয় যে সমস্ত ডেমনগুলো বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, আর এলভি এই কথাটা জুলোকে জানিয়ে দেয়। আমরা দেখতে পাই অনেকগুলো সাউথ হান্টার্সরা রাস্তার বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে। এই শহরে যত যত মনস্টার আছে ওরা সবাইকে আজকে ধরবে, কারণ এই অবস্থায় মনস্টাররা সব থেকে দুর্বল অবস্থায় থাকে, তাই ওদেরকে ধরাটা বেশ ইজিই হবে। তো সেদিন এলভি আবারও আসে এদের বাড়িতে, কিন্তু ওদের বাড়িতে যে কাজের মহিলা ছিল সেই মহিলা কোনো রকমেই এলভিকে লিংলিংয়ের সঙ্গে দেখা করতে দিচ্ছিল না, কিন্তু আজকে এলভি নিজেই জোর করে। আর এদিকে এই ডেমনদের দেখি ওরা একটা গুপ্ত কারাগারের মধ্যে যাচ্ছিল, ওই জায়গাটা ছিল খুবই গুপ্ত আর কি। এদিকে এরা দুজন সুন্দর করে কথা বলছিল। হুট করে লিংলিং বলে আমি তোমাকে একটা শরবত বানিয়ে খাওয়াবো, এটা বলেও কিচেনে আসে, আর সেখানে ওই মহিলা এসেও দাঁড়িয়ে থাকে। ওদের বাড়ির এই কাজের লোক এক সেকেন্ডের জন্য এখান থেকে নড়ছিল না। ঠিক তখনই লিংলিং হুট করে ওর হাতে একটা ছুরি দিয়ে এত জোরে আঘাত করে যে ওখান থেকে অনেক রক্ত পড়তে শুরু করে। আর এদিকে আমরা সাউথ হান্টার্সদের কাজ দেখি, যারা অনেকগুলো লোককে মানে মনস্টারদেরকে ধরছিল, এবং তারা কোন কোন লোকেশনে ছিল সেই খবর আগে থেকেই নিয়ে ওরা গিয়েছিল, আর সেখানে ওদের মিশনগুলো আজকে সাকসেসফুল করতে লাগে। আর এদিকে আমরা মিমিকে দেখতে পাই, শিয়াংকে দেখতে পাই, ওরা যে গুপ্ত ঘরের ভিতরে এসেছিল সেখানে ওরা বেশ কিছু রিচুয়ালস পালন করে। আসলে এরা অনেক বড় কিছু করার প্ল্যান করছে। এদিকে লিংলিংকে দেখতে পাই, ওর হাত থেকে রক্ত পড়ছিল, যদিও এটা নিয়ে একটু বেশি হম্বিতম্বি করছিল লিংলিং আর এলভি ওই কাজের মহিলাকে এখান থেকে হটানোর জন্য। ওকে ক্লিনিকে নিয়ে চলে আসে। ঠিক তখনই এখানে জুলো পৌঁছে যায়। জুলো আজকে লিংলিংকে মূলত উদ্ধার করার জন্য এখানে এসেছে। ওদের বাড়ির কাজের মহিলাকেও অজ্ঞান করে দেয়, আর এলভিকেও অজ্ঞান করে দিয়ে লিংলিংকে এখান থেকে নিয়ে চলে যায়, যাতে এলভিকে কেউ সন্দেহ না করে। এদিকে এদের তিনজনকে দেখতে পাই, এরা কিছু একটা রিচুয়ালস করছিল এবং বিভিন্ন মনস্টারদের ডাকছিল। এদিকে লিংলিংকে নিয়ে জুলো এখন কোথায় যাবে? লিংলিংয়েরও ভয় লাগছিল যে জুলোকে বিশ্বাস করা যায়, কিন্তু যেহেতু ওর ভাই জুলোকে বিশ্বাস করেছে তাই ও নিজেও জুলোকে বিশ্বাস করে। যাওয়ার আগে জুলো ওর হারটা রেখে এসেছিল ওই দোকানে। তো এটা যখন ওদের কাজের মহিলার জ্ঞান ফেরে দেখতে পায়, এবার কাজের মহিলার সাথে সাথে লিনশিরোকে কল দিয়ে জানায় লিংলিংকে কেউ একটা ধরে নিয়ে গিয়েছে, এবং এলভিকেও অজ্ঞান করেছে, আর আমাকেও মাথায় বাড়ি দিয়ে চলে গিয়েছিল। এখন লিংলিংকে সব থেকে বিশ্বস্ত যে জায়গায় রাখা যায় সেটা হলো চাংশির বাড়ি, মানে যে নুডলস রেস্টুরেন্টে ও কিছুদিন ছিল সেখানে। ওই আঙ্কেলকে গিয়ে ও বলে যে এই মেয়েটিকে কিছুদিনের জন্য রাখুন।
তো ওকে ওখানে রাখা হয়। এদিকে যে মনস্টারগুলোকে ধরা হয়েছিল তাদের সবাইকে সাউথ হান্টার্স ক্লাবে নিয়ে আসা হয়। এদিকে লিনশিরো যখন বাড়িতে আসে তখন দেখে যে এখানে লিংলিং নেই। এবার ওর আরও রাগ হয়ে যায় এবং ও সন্দেহ করে যে ইয়ানতাও এসব কিছুর পিছনে দায়ী। এরপরে ও ফোন দেয় এবার সাউথ হান্টার্স গ্রুপে। সেন তখন কলটা রিসিভ করলে লিনশিরো বলে, আমি জানতে পেরেছি এই শহরের অনেক জায়গা থেকে তুমি নাকি কিছু মনস্টারদের তুলে নিয়েছো। ভালো কথা, তুমি এই মনস্টারদের আমার কাছে ফেরত দাও, বিনিময়ে তুমি যা চাইবে তাই পাবে। তুমি যদি একজন মনস্টারকে আমার কাছে ফিরিয়ে দাও তাহলে আমি জিয়াংকে তোমার হাতে ফিরিয়ে দেব। সেন তখন বলে, আমি ইয়ানতাওকেও ফেরত চাই। এই শোনার পরেই তো মাথা গরম হয়ে যায় লিনশিরোর। ও এবার স্পষ্ট হয়ে যায় যে সাউথ হান্টার্স গ্রুপের সঙ্গেই একজোট হয়ে কাজ করছে ইয়ানতাও। ইয়ানতাওয়ের উপর এবার শুরু হয় আরও বড় ধরনের জুলুম। ইয়ানতাওয়ের সঙ্গে দেখা করতে আসে লিনশিরো আর বলে, অবশেষে প্রমাণ হয়েই গেল যে তুমি সাউথ হান্টার্স গ্রুপের হয়েই কাজ করো। দুধ কলা দিয়ে আমি সবসময় কাল সাপ পুষেছি, আমি তো তোমার সাথে কখনো খারাপ করিনি। ঠিক সেই সময় ইয়ানতাওয়ের হাতে থাকা চুড়ি থেকে ও ওই সুইটা খুলে সোজা চোখে আঘাত করে লিনশিরোর। এদিকে জুলো যখন ফোন দেয় সেনের কাছে তখন সেন বলে যে আমি ইয়ানতাওকে ফেরত চেয়েছি। ঠিক এইটা শোনার পরে জুলোরও মাথা গরম হয়ে যায় আর বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? লিনশিরো তার মানে এটা ভাবছে যে ইয়ানতাও আমাদের হয়ে কাজ করে। এরকম একটা কাজ তুমি কিভাবে করতে পারলে? এতে এখন ইয়ানতাও আরও বেশি বিপদে পড়ে গেল। আসলেই তাই, ইয়ানতাওকে নিয়ে ওরা সোজা সেই গুপ্ত ঘরে যায়। সেখানে গিয়ে ইয়ানতাওকে ভীষণই কালো একটা কক্ষের ভিতরে আটকে রাখে। আর এদিকে জুলো সেদিন বেরিয়েছিল ইয়ানতাওকে উদ্ধার করবে বলে, কিন্তু লিনশিরোর বাড়ি যেখানে ইয়ানতাওকে রাখা হয়েছিল ওখান থেকে তো ইয়ানতাওকে এই মুহূর্তে সরিয়ে ফেলা হয়েছে। আর সেজন্য ওখানে যাওয়ার পরে জুলো ইয়ানতাওকে পায় না। জুলোর মন একদম ভেঙে গিয়েছিল। ও এখন কি করবে? ইয়ানতাওকে কোথায় খুঁজবে? কিছুই ওর মাথায় ঢুকছিল না। তাই ও সাউথ হান্টার্স গ্রুপে আসে আর বলে, আমি ম্যাড ব্লেড, যাকে তোমরা কেউই চিনতে নাই। আমি এখানে এসেছি, আমি সমস্ত মনস্টারদের শেষ করতে চাই। তখন ওকে বাহিরে ডেকে নিয়ে আসে ম্যাড ডগ, তার মানে সেন। সেন বলে, তুমি কেন সবার সামনে তোমার পরিচয় রিভিল করলে? জুলো তখন বলে, আমি তোমার সাথে একটাও কথা বলতে চাই না। তোমার জন্য ইয়ানতাওয়ের আজকে এই পরিণতি হয়েছে। ওকে আজকে আটক রাখা হয়েছে। আমি কোথাও ওর হদিশ পাচ্ছি না। যদি ওর কিছু হয়ে যায় সেন, আমি তোমাকে ছাড়বো না। এরা তখন তিনজন এক জায়গায় হয়। সাউথ হান্টার্স গ্রুপের এই তিনজনেরই অনেক বেশি তেজ আর কি। একটা তো ম্যাড ব্লেড, আর সেনকে ম্যাড ডগ বলা হয়। আর পিছনের যে মেয়েটাকে দেখছেন ওকে ঘোস্ট হুইপ বলা হয়। ঘোস্ট হুইপ বলে যে তোমরা এত রাগারাগি করো না, আমরা একসাথে মিলে ইয়ানতাওকে উদ্ধার করব। এদিকে ইয়ানতাওকে দেখতে পাই। ইয়ানতাওয়ের সঙ্গে মিমি একমাত্র ভালো ব্যবহার করত। মিমি ওর কাছে এসে ট্যাঞ্জারিন দিয়ে যেত, কারণ ইয়ানতাও এগুলো খুবই পছন্দ করে। কিছুদিন বাদেই আবার চাইনিজ নববর্ষ, সেই জন্যই ওকে ওই ট্যাঞ্জারিনগুলো দিয়ে যেত। সেদিন আমরা দেখতে পাই যে জুলো এসেছিল দেখা করতে লিংলিংয়ের সঙ্গে, কারণ ওর সন্দেহ হচ্ছে যে এখানেও হয়তো হানা দিতে পারে লিনশিরো। লিনশিরোর চোখে যে কেটে দিয়েছিল সেখান থেকে লিনশিরোর চোখ ইনজুর্ড হয়ে গিয়েছে, আর সেজন্য সবসময় ওই চোখটা ঢেকে রাখছিল। এবং ওই এখনো পর্যন্ত ইয়ানতাওকে এসে বলে স্বীকার করলে ছেড়ে দিবে, কিন্তু না, ইয়ানতাও কোনো কিছু স্বীকার করে না। এরপরে সোজা এলভির সঙ্গে কথা বলতে আসে লিনশিরো, কিন্তু এলভিও কোনো কিছু বলে না। ও একটু পাগলামি করে এটা ওটা এদিকে ওদিকে ব্যাপার স্যাপার ঘুরিয়ে দেয়। যাই হোক, লিনশিরো এর কাছ থেকেও কিছু কথা উদ্ধার করতে পারে না। এখন সেদিন ঘোস্টির দেখা করতে এসেছিল আবার জুলোর সঙ্গে। জুলোকে বলছিল, তুমি যদি ইয়ানতাওকে উদ্ধার করতে চাও তাহলে লিনশিরোকে আমাদের চোখে চোখে রাখতে হবে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? জুলো তখন ওকে বলে, তোমাকে এত চিন্তা করতে হবে না, ইয়ানতাওকে আমি নিজেই খুঁজে বের করব। আর সেদিন একজন ফটোগ্রাফার এই চাইনিজ রেস্টুরেন্টের কিছু ছবি তুলে নিয়ে যায়। আসলে সেদিন ছিল নিউ ইয়ার, আর তাই মিস্টার চাংশি এদের দুজনের হাতে দুটো এনভেলপ দেয়, যার ভিতরে কিছু টাকা ছিল। চাইনিজদের কালচার এটি। এবার এরা যখন সুন্দর একটা মুহূর্ত পালন করছিল, ঠিক তখনই ঘরের ভিতরে জুলোকে ডেকে নিয়ে আসে লিংলিং আর বলে, চলো, মিস্টার চাংশির একটা অ্যালবাম দেখেছি আমি, সেই অ্যালবামে ওই পুরনো ছবিগুলো তোমাকে দেখাবো। তো এখানে মূলত ইয়ানতাওয়ের বাবাও কাজ করতো। ইয়ানতাওয়ের বাবা আর মিস্টার চাংশি একই সঙ্গে কাজ করত। এখানে ওরা কিছু ছবি দেখে হঠাৎ করে থমকে যায়, কারণ এখানে একটা জায়গায় লিনশিরোর ছবিও ছিল। ইয়ানতাও জিজ্ঞেস করে যে এই মহিলাটি কে? এই মহিলার নাম লিনশিরো কিভাবে হলো? আসলে ওর নাম লিনশিরো ছিল না। লিনশিরো মূলত ইয়ানতাওয়ের মায়ের নাম ছিল, আর এখন বর্তমান যে লিনশিরো ওর নাম আলাদা কিছু ছিল। ওই নাম সে মুছে ফেলে ইয়ানতাওয়ের মায়ের নাম নিয়ে বেঁচে আছে। এই হলো লিনশিরো। লিনশিরো মূলত ওখানকার এক কর্মচারীর বোন ছিল, কিন্তু লিনশিরো মাঝে
মাঝে মাঝেই এই স্পটে আসতো আর সে সবসময় একটু বেশি কোল ঘেঁষে থাকতো ইয়ান্তাওয়ের বাবার। এর জন্য সবাই সন্দেহ করত যে এই মেয়েটির ইয়ান্তাওয়ের বাবার সাথে কোনো একটা সম্পর্ক আছে। আর ইয়ান্তাওয়ের মাও সেটাই মনে করতো। ইয়ান্তাওয়ের মায়ের একদিন খুব রাগ হয়ে যায় আর সেজন্য ইয়ান্তাওয়ের মা ওই মহিলাকে পেয়ে মানে ওই লিনশিরোকে পেয়ে একদিন বাথরুমে অনেক কড়া আঘাত করে। যদিও তাকে এত জোরে আঘাত করতে চায়নি, কিন্তু মেয়েটা ওখানে মারা গিয়েছিল। এবার ইয়ান্তাওয়ের বাবা যখন আসে, ইয়ান্তাওয়ের বাবা বলে, ওর সাথে বিশ্বাস করো আমার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু তুমি ওকে মেরেই ফেললে। এখন একটু চুপ থাকো, আমরা একে লুকিয়ে লুকিয়ে কবর দিয়ে দেব। আর সেদিন চাংশি ওখানে ছিল, চাংশি পুরো ঘটনাটা জানতো। ওরা সবাই মিলে গিয়ে লিনশিরোকে কবর দিয়ে এসেছিল, কিন্তু দিয়ে আসার পরেই ওরা দেখতে পায় লিনশিরো স্বয়ং হেঁটে হেঁটে এদের দিকে আসছে। কিভাবে বাঁচলো তাহলে মেয়েটা? সেদিনই মূলত অলৌকিক শক্তি পেয়েছিল লিনশিরো, তার মানে ও হয়ে গিয়েছিল ডেমন। আর তারপরে কবজা করেছিল ইয়ান্তাওকে। আস্তে আস্তে ইয়ান্তাওয়ের বাবা মা দুজনকেই মেরে ফেলেছিল আর ইয়ান্তাওকে নিজের কাছে নিয়ে রেখেছিল। চাংশি বলে, তবে কেউ জানে না ওই মহিলা মরে যাওয়ার পরেও কিভাবে বেঁচে থাকলো। মনে হয় অলৌকিক কোনো শক্তি পেয়েছিল, সে কারণে হবে হয়তো। ঠিক তখনই এদের দোকানে কারা যেন হানা দেয়। এরা আর কেউই ছিল না, এরা ছিল সেই মনস্টারগুলো। ঘোস্ট হুইপ ওর হুইপ বের করে ওদের সঙ্গে ফাইট করতে শুরু করে। শিয়াংয়ের সঙ্গেই মূলত ওর ফাইটটা হচ্ছিল। আর ভিতরে প্রবেশ করেছিল আরও একজন মনস্টার, তার সঙ্গে ফাইট করছিল জুলো। কিছুক্ষণ পরে ফাইট শেষে এখানে চলে এসেছিল সেনও। এরা সবাই ভয় পেয়ে তখন চলে যায় আর এরা ভিতরে এসে দেখে ভাঙচুর অবস্থা। মিস্টার চাংশিকে এখন কিভাবে বোঝাবে পুরো ব্যাপারটা? জুলো তখন মিস্টার চাংশিকে বলে, আপনি কিছু মনে করবেন না, আপনাকে এখানে আর রাখা নিরাপদ হবে না। এটা বলে মিস্টার চাংশিকে নিজের বাড়িতে নিয়ে আসে আর লিংলিংকেও নিয়ে এসেছিল। এখন থেকে ওরা জুলোর বাড়িতেই থাকতে শুরু করে। এদিকে প্রচণ্ড রেগে গিয়েছিল লিনশিরো, কারণ ওর লোকজন লিংলিংকে তুলে আনতে পারলো না। এরপরে দৃশ্যে দেখতে পায় যে ঘোস্ট হুইপ আর জুলো দুজনে মিলে যাচ্ছিল। এরা আরও একটা মিশনে বের হয়েছে। ওরা যে সিক্রেট চেম্বারে গিয়েছিল সেদিন পাহাড়ের নিচে, সেখানেই মূলত যাবে এরা। তো ওই এলাকাটা আমরা দেখতে পাই, যে এলাকার ভিতরে এসেছিল জুলো। এখানে এসে ওই ইয়ান্তাওয়ের বাবা মায়ের একটা ছবি দেখতে পাই। ইয়ান্তাওয়ের একটা বোনও ছিল, সেই বোনের ছবি এখানে ছিল না। যাই হোক, ওই সিক্রেট চেম্বারে ঢোকার জন্য ওদের একটা চাবির প্রয়োজন ছিল। তো এই এলাকাটা যারা নিয়ন্ত্রণ করছিল তাদেরকে মারধর দিয়ে তাদের কাছ থেকে চাবি নিয়ে ওরা ভিতরে প্রবেশ করে। জুলোর মনে হচ্ছিল যে এখানে কোথাও ইয়ান্তাওকে রাখা হয়েছে। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে ও সত্যিই বুঝতে পারে এখানে ইয়ান্তাওকে রাখা হয়েছে। ওই ইয়ান্তাওকে গিয়ে ডাকে, ইয়ান্তাও তখন ঘুমিয়েছিল। ইয়ান্তাও যখন জ্ঞান ফিরে দেখে যে এখানে জুলো, তখন ও আর উঠতে চায় না, কারণ ওর লজ্জা করছিল। এখানে তখন আরও মনস্টারদের দেখতে পায়, তাদের সঙ্গে ফাইট করে জুলো ইয়ান্তাওকে নিয়ে বাহিরে বের হয়ে আসে। এতদিনে ইয়ান্তাওয়ের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে। জুলোর এত বেশি খারাপ লাগছিল, ইয়ান্তাও ওর সঙ্গে কথা পর্যন্ত বলছিল না, কারণ প্রেমিকার সামনে এই অবস্থা কেউই দেখাতে চাইবে না। তো ওর বাড়ির যে কাজের লোক ছিল, সেই কাজের লোককেই কেবল ও ইয়ান্তাওকে দেখায়। এরপরে সেনকে এসে বলে, দেখো তুমি আর আমার সঙ্গে দেখা করবে না, আমি ইয়ান্তাওকে উদ্ধার করতে পেরেছি, এই অনেক। এরপরে ইয়ান্তাও গোসল টোসল করে, কিন্তু তারপরেও ইয়ান্তাও জুলোর সামনে যেতে একদম সংকোচ বোধ করছিল। জুলো ওর জন্য খাবার দাবার রান্না করে ওকে ঘরে খাবার দাবার দিয়ে আসে। জুলোও বেশি একটা ওর সামনে যাচ্ছিল না, কারণ ইয়ান্তাও যেহেতু অকওয়ার্ড ফিল করছে, তাই ও বেশি একটা কষ্ট দিচ্ছিল না ইয়ান্তাওকে। পরের দিন দেখতে পাই ইয়ান্তাওয়ের জন্য একটা ফোন, তারপরে কিছু খাবার দাবার, কিছু ট্যাঞ্জারিন, এগুলো জুলো পাঠিয়ে দেয়। ইয়ান্তাও চুপচাপ সবসময় ঘরের ভিতরে থাকতো। ও পুশ আপ দেওয়ার চেষ্টা করলেও পারছিল না। জুলোরও অনেক কষ্ট লাগে। জুলো ওকে হেলদি খাবার দিতে থাকে, যাতে ইয়ান্তাও খুব দ্রুতই রিকভার করে ওঠে। তো সেদিন আমরা দেখতে পাই ওই সিক্রেট চেম্বারের ভিতরে মিমি আর শিয়াং এসে দেখে যে এখানে কিছু মনস্টারদেরকে কারা যেন মেরে রেখেছে। এবার ওরা তো একটু চিন্তায় পড়ে যায়। এর পরের দৃশ্যে আমরা জঙ্গলের ভিতরে সেনকে দেখতে পাই। সেন মূলত যাচ্ছিল মনস্টারদের যে আদি গুহা সেটা কোথায় সেটা খুঁজে বের করতে, কিন্তু ও কোনো রকমে একটা চিহ্ন পেয়েছিল, তবে ভালো করে বুঝতে পারে না। এদিকে ইয়ান্তাওয়ের চুলগুলো কাটার ব্যবস্থা করেছিল জুলো। জুলো নিজেই ইয়ান্তাওয়ের চুলগুলো কেটে দেয়, দাড়িও ছেটে দেয়, আর তারপরে সবার সামনে ইয়ান্তাওকে নিয়ে আসে। কারণ ইয়ান্তাও যে এখানে এসেছে সেটা মিস্টার চাংশিও জানতো না, লিংলিংও জানতো না। আর ওদের সামনে ওই খারাপভাবে তো ইয়ান্তাওকে নিয়ে আসা যেত না, তাই ইয়ান্তাওকে সুন্দরভাবে এদের সামনে নিয়ে আসা হয়। আর এটাও বলা হয়েছিল যে ইয়ান্তাও এতদিন নাকি একটা বিজনেস ট্রিপে ছিল। যাক, এরপরে আমরা দেখতে পাই সবার জীবন একটু স্বাভাবিকভাবে চলছিল, কিন্তু এরকম স্বাভাবিকভাবে সব কিছু তো চলবে না। এর ভিতরে ওরা নিজেরা নিজেদেরকে প্রস্তুত করছিল। ইয়ান্তাও এখন পুশ আপ দিতে পারছিল, ওর পিঠের উপরে ও জুলোকে নিয়েও দিতে পারছিল।
তো জুলো আর ও যখনই আবার কাছাকাছি হয় তখন ইয়ান্তাও ওকে একটা কিস করে। ঠিক সেই সময়ে একটা কল আসে, সেই কলটা লিনশিরো দিয়েছিল। লিনশিরো বলে, আমি নিশ্চয়ই সাউথ হান্টার্স গ্রুপের সবাইকে একসঙ্গে পেয়েছি। সবার সঙ্গেই মূলত কথাটা বলছিল, এটা একটা কনফারেন্স কল ছিল। সাউথ হান্টার্স গ্রুপের লোকজনও শুনছিল আর ইয়ান্তাও জুলোও শুনছিল। তো এখন লিনশিরো বলে, তোমরা মনে হয় আমাকে চ্যালেঞ্জ করছো, আমার লোকজনদেরকে মেরেছো, আমার সিক্রেট গুহায় তোমরা গিয়েছিলে, ভালো কথা। চ্যালেঞ্জ যেহেতু করছো, ঠিক আছে, আমার সামনে এসে তাহলে লড়াই করো। আর ইয়ান্তাও, তোমাকেও বলছি, মনে হয় তোমাকে আটকে রাখা আমার ভুল ছিল, তোমাকে মেরেই ফেলতে হতো। যেহেতু তুমি ছাড়া পেয়ে সাউথ হান্টার্স গ্রুপেই আছো, তাহলে তুমি মনে রেখো তোমার ছোট বোন ইয়ানশিন কিন্তু এখনও আমার কাছেই আছে। তাকে যদি পেতে চাও তাহলে আমার সামনে এসো। কিন্তু ইয়ান্তাও এবার আর ওর ফাঁদে পড়ে না, কারণ ও খুব ভালো করেই জানে যে ওর বোন হয়তো এতদিনে মারা গিয়েছে, বেঁচে থাকলে ঠিকই তাকে পাওয়া যেত। তবে এরা এবার সবাই দলবদ্ধ হয়েছে যে এরা সবাই মিলে এবার ওই মনস্টারদের বিরুদ্ধে লড়াই করবে। সেজন্য ওরা সবাই মিলে একটা শপথ বাক্য পাঠ করে। আর এদিকে আমরা জিয়াংকে দেখতে পাই। জিয়াংকে যেখানে আটকে রাখা হয়েছিল সেখানে তারও অবস্থা খুবই খারাপ ছিল। লিনশিরো জিয়াংকে গিয়ে বলে, তুমি বলো ম্যাড বেলেট কোথায়। জিয়াং তখন বলে, আমি যদি বলারই হতাম তাহলে আরও আগেই বলে দিতাম। এতদিন কেন এই জ্বালা যন্ত্রণা সহ্য করার পরে তোমাকে বলবো ম্যাড বেলেট কোথায়? কখনোই বলবো না। লিনশিরো বলে, ঠিক আছে, তাহলে খুব শীঘ্রই পিসফুলি আমি তোমাকে একদম মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেব, শুধু আরেকটু ওয়েট করো। এরপরে দৃশ্যে আমরা দেখতে পাই এরা সবাই মিলে কয়েকটা গাড়িতে করে বের হয়েছিল এবং যে পথ দিয়ে ওদের এগোনোর কথা সেই পথ দিয়েই এগোচ্ছিল। মূলত ওরা মনস্টারদের কোথায় বানানো হয়, কোথায় ওদেরকে চাষ করা হয় সেখানেই যাবে। এই জঙ্গলের ভিতর দিয়েই প্রথমে ওরা পাড়ি জমায়। ওরা তো এক্স্যাক্ট লোকেশন কোনোভাবেই জানে না, তবে ওদের আগে যারা সাউথ হান্টার্স গ্রুপের হয়ে কাজ করতো তারা কিছু নিদর্শন রেখে গিয়েছে। তারা জানতো যে এক্স্যাক্টলি কোথায় ওই মনস্টারগুলো বসবাস করে, আর সেই নিদর্শনগুলো ওদেরকে খুঁজে বের করতে হবে। তো ওরা দেখতে পায় ম্যাড ব্লেড দিলে একটা মূর্তি কিভাবে জানি সরে যাচ্ছিল। মূর্তিটা সরে যাওয়ার পরে একটা মিরর দিয়ে আলো জ্বলে ওঠে, আর সেই মিররটাই ওদের পথ দেখায় যে এই পথ বরাবর গেলেই তোমরা দেখতে পাবে যে কোথায় আছে ওই আদি নিদর্শন, মানে ওই আদি বাসস্থানটা যেখানে মূলত সমস্ত মনস্টারদের চাষাবাদ করা হয়। ওরা সেই পথ ধরেই এগোতে লাগে। সাথে করে ওরা কিন্তু কিছু মনস্টারদেরও নিয়ে এসেছিল, যে মনস্টারগুলোকে ওরা সাউথ হান্টার্স গ্রুপে রেখে এসেছিল, মানে ওই ক্লাবে ছিল, সেখান থেকে ওদেরকে নিয়ে এসেছে। এখানে এসে ওরা ক্যাম্প করে। এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই একটা বাঁশি বাজাচ্ছিল সেন, যেখানে মনস্টারদের আওয়াজ শোনা যাচ্ছিল, তার মানে আশেপাশে কোথাও একটা মনস্টারদের রাখা হয়েছে। এবার ওরা অনেক বড় একটা গুহা দেখতে পায়। ওরা অনেকগুলো দড়ি বেঁধে ওই গুহা বরাবর নামতে থাকে। এই গুহার নিচেই আছে হয়তো মনস্টারদের বাসস্থান। ওরা সবাই যখন এখানে নামে তখন উল্টো দিকে আমরা দেখতে পাই সাউথ হান্টার্স গ্রুপের আরও 2-3 জন ছেলেকে। এরা মূলত জিয়াংকে উদ্ধার করার জন্য এসেছিল। তো জিয়াংকে নিয়ে যাওয়া হচ্ছিল আরও একটা সিক্রেট চেম্বারে। ঠিক তখনই ওখানে সাউথ হান্টার্স গ্রুপের ওই ছেলেটি আসলে আগুন ধরে যায় জায়গাটিতে। ছেলেটি যখন জিয়াংকে উদ্ধার করতে না পারে তখন ও জায়গাটাতে আগুন ধরিয়ে দেয়। এতে বেশ কয়েকজন মনস্টার মারা গেলেও ওই ছেলেটির কিছু হয় না, আর জিয়াংও মারা যায় না। এরপরে ওরা মানে এই মনস্টারগুলো ওদের আদি নিদর্শন যেখানে সেদিকেই আসতে থাকে। তবে মনস্টাররা তো আর জানে না এদিকে সাউথ হান্টার্স গ্রুপের সমস্ত লোকজন অন্য পথ দিয়েই এদিকেই এসেছে। এরা এখানে আসার পরে কিছু মনস্টারদের মরে পড়ে থাকতে দেখে আর বুঝতে পারে এখানে আরও মনস্টার আছে। তো সাথে সাথেই লড়াই শুরু হয়ে যায়। আমরা মিমিকেও দেখতে পাই। মিমির জন্য কোনো রকমই ইয়ান্তাও বেঁচে গিয়েছিল, কারণ কেউ একজন ইয়ান্তাওকে মারতে এসেছিল। এখানে জিয়াংয়ের সঙ্গে দেখা হয়ে যায় ঘোস্ট হুইপের আর ওর সাথে থাকা মেয়ের, যে মেয়েটা মেবি জিয়াংয়েরই মেয়ে ছিল। যাই হোক, ইয়ান্তাওকে যখন একটা ঘোস্ট মারছিল ঠিক তখনই মিমি এসে ওকে বাঁচিয়ে দেয়, তবে ওই মনস্টারটা মিমিকে মেরে দেয়। এরপরে আমরা জিয়াংয়ের সামনে সমস্ত সাউথ হান্টার্স গ্রুপের যেসব মেম্বার ছিল তাদের সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখি। জিয়াংয়ের কাছে ওরা যেতে গেলে জিয়াং বলে, কেউ আমার কাছে এসো না, কারণ জিয়াংকে এমন কিছু দিয়ে পুশ করা হয়েছে যাতে জিয়াংও খুব দ্রুতই একটা মনস্টারে পরিণত হবে। জিয়াংয়ের যেহেতু এখনো হুঁশ ছিল তাই জিয়াং এদেরকে বলে, আমি খুবই খুশি হয়েছি যে আমি তোমাদের সবাইকে এখানে একসাথে পেয়েছি, তোমরা নিশ্চিতভাবে ওই মনস্টারগুলোকে হত্যা করবে। এদিকে আমরা আবার লিনশিরোকে দেখি, তার সাথে শিয়াং আর ওই ছেলেটিকেও দেখি। ওরা এমন জোরে চিৎকার করছিল যে চারিদিক থেকে আমরা অনেকগুলো মনস্টারের আওয়াজ শুনতে পাই। আমি আপনাদের মনস্টারগুলো দেখাচ্ছি না, কারণ এগুলো খুবই ক্রিপি ছিল, যেগুলো আমার নিজেরও খুবই জঘন্য লেগেছিল। এইসব জঘন্য ক্রিপি জিনিস দেখতে আমার নিজেরই কেমন লাগে, হয়তো বা অনেকের আমার মতো এই ফোবিয়া থাকতে পারে, সেজন্য আমি স্কিপ করে গিয়েছি। এছাড়া যে জায়গাটাতে এটা শুট বা যেটা করা হয়েছে সেটাও আমার খুবই বিরক্ত লেগেছে। এখন আমরা জুলোকে দেখতে পাই। জুলো একটা ম্যাড ব্লেড ওষুধ খেয়ে নিয়েছিল, তারপরে ইয়ান্তাওকে জড়িয়ে ধরে বলে, টেক কেয়ার।
এরপরে ওর চোখ লাল হয়ে যায় এবং ও এত বেশি তুখড়ো আর গতিশীল হয়ে যায় যে ও চোখের পলকে একটা একটা করে মনস্টারদেরকে মেরে ফেলছিল। তবে ও জানে এরপরে ওর নিজের কোনো স্মৃতি থাকবে না, ও হয়তো বেঁচে থাকবে না। জিয়াংও যেটুকু হুঁশে ছিল সেটুকু হুঁশ দিয়েই ও মেরে ফেলে কয়েকটা মনস্টারকে এবং বাঁচিয়ে রাখে ঘোস্টহুইপকে, কারণ ঘোস্টহুইপ একটু আগে মরতেই যাচ্ছিল। আর এদিকে দেখতে পাই লিনশিরো এবং জুলো দুজনকে আঘাত করে দিয়েছে। এখন লিনশিরোর হাতে যে তলোয়ারটা ছিল সেটা দিয়ে হয়তো জুলো মারা যাবে, কিন্তু জুলোর হাতে যে ম্যাট ব্লেড ছিল সেটা দিয়ে লিনশিরো মরবে না, কারণ ওকে মাথা বরাবর আঘাত করতে হবে, আর যেটা জুলো করতে পারেনি। আর এদিকে ইয়ানতাও তো আহত হয়ে নিচে পড়ে গিয়েছে আর ওর চোখের সামনে জুলো নিচে পড়ে যায়। লিনশিরো যখন হাঁটছিল তখন সাদা চুলওয়ালা একটা মহিলা এখানে আসে আর সে তার হাতে থাকা একটা ম্যাট ব্লেড দিয়ে এক কোপে আলাদা করে দেয় লিনশিরোকে। লিনশিরো ওখানে পড়ে যায়। ইয়ানতাও তো অজ্ঞান হয়ে যায়। ইয়ানতাও দেখে যে ওর ছোট বোন ইয়ানশিন তার সামনে এসে বলছে, ভাইয়া আমি অনেক ভালো আছি, ওই মনস্টারগুলো আমার ভালো দেখাশোনা করছে। মেবি ওর বোনকেও মনস্টার বানিয়ে দিয়েছিল লিনশিরো। এরপরে ওর ছোট্ট বোনটি দেখে যে একটা আলো ঝলকানি আসছে আর সেই আলোর ঝলকানির দিকে ওর বোন হেঁটে চলে যাচ্ছে। এরপরে ইয়ানতাও নিজেকে আবিষ্কার করে যে ওর জ্ঞান ফিরে এসেছে আর ও এখনো সেই জায়গাতেই আছে, কিন্তু পাশে কোথাও ও জুলোকে দেখতে পায় না। জিয়াং মারা গিয়েছে, সেন মারা গিয়েছে এবং সাউথহান্টার্স গ্রুপের অনেক মেম্বার মারা গিয়েছে। ঘোস্টহুইপ তখন ইয়ানতাওকে বলে যে জুলোকে ওই মনস্টার মানে সাদা চুলওয়ালা মনস্টারটা নিয়ে চলে গিয়েছে। মনে হয় জুলো আর বেঁচে নেই। ইয়ানতাও এটা কোনোভাবেই মানতে পারে না। ইয়ানতাও এর সবকিছু যেমন ঘোরের ভিতরে যাচ্ছিল। ইয়ানতাও এর প্রচন্ড কষ্ট হচ্ছিল। ও দেখছিল চোখের সামনে জুলো এসে ওকে শেষ বিদায় জানিয়ে গেল। এরপরে ও কোমায় পড়েছিল। যখন ওর কোমা থেকে জ্ঞান ফেরে ও এলভিকে জিজ্ঞেস করে আমার কি হয়েছিল। এলভি তখন বলে, তুমি এত বড় একটা কোমায় ছিলে, আমি আমার সমস্ত ঔষধ দিয়ে তোমাকে বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু মাথার ভিতরে বোধহয় কেবল তোমার জুলোই ছিল, এজন্য আর কোনো কিছু কাজ করছিল না, নাহলে আরো আগেই তোমার জ্ঞান ফিরে আসতো। কিন্তু জুলো মারা গিয়েছে, তাকে আর তুমি কখনোই দেখতে পাবে না। এবার ও তখন জুলোর বাড়িতে ফিরে আসে। এখানে আসার পরে সবাই ওকে জিজ্ঞেস করে যে জুলো কোথায়। ও তখন ওদেরকে বলে আসলে জুলো একটা কাজে আছে, ও আবার ফিরে আসবে, কারণ ইয়ানতাও বিশ্বাস করে না জুলো মারা যেতে পারে। ইয়ানতাও জুলোর ঘরে একা একা ঘুরে ঘুরে দেখতে থাকে আর জুলোকে মিস করতে থাকে। এরপরে ও একটা অ্যালবাম দেখতে পায় যেখানে জুলোর সাথে জুলোর মায়ের ছবি ছিল। সেই অ্যালবামটা নিয়ে ওদের কাজের মহিলার কাছে এসে জিজ্ঞেস করে এই মহিলাটা কে। মহিলাটি তখন বলে এটা তো জুলোর মা। জুলোর মা অনেক আগেই মারা গিয়েছে মনস্টার মারতে গিয়ে। আর এদিকে আমরা সাউথহান্টার্স গ্রুপের লোকদের দেখতে পাই যতজন মানুষ মারা গিয়েছিল তাদের জন্য একটা করে এখানে ফলক ঝুলিয়ে রাখা হয়েছিল, আর এই ফলকে একটা করে নাম লিখে রাখা হয়েছিল। আর এখন এখানে আরও কিছু ফলক ঝোলানো হবে, কারণ সাউথহান্টার্স গ্রুপের আরও অনেকেই মারা গিয়েছে। তো যে যার সব থেকে বেশি কাছের ছিল সে তার কাছের লোকের নাম লিখতে থাকে। এখানে ঘোস্টহুইপ জিয়াংয়ের নামটি লিখছিল, কারণ জিয়াং ওকে সেই ছোট্টবেলায় নিয়ে এসেছিল, একটু একটু করে বড় করেছে, তিলে তিলে ওকে প্রস্তুত করেছে। সবাই অনেক কাঁদছিল, কারণ এদের অনেকের আপন মানুষ তৈরি হয়ে গিয়েছিল এখানে। সেই সমস্ত আপন মানুষগুলো ওদেরকে ছেড়ে চলে গিয়েছে, যেগুলো ওরা মানতেই পারছিল না। এদিকে ইয়ানতাওকে ছেড়ে তো জুলোই চলে গিয়েছে, কেবল ওর পুরনো অ্যালবাম এটাই দেখতে থাকে ইয়ানতাও। যখনই জুলোর মায়ের ছবি দেখছিল তখন ওর বারবার মনে হচ্ছিল এই মহিলাটাকেই কি ওই সাদা চুল আলা মনস্টার সেদিন যে এসে লিনশিরোকে মেরেছিল। ওর বারবার মনে হচ্ছিল যে এই মহিলাটি বেঁচে আছে। তখন লিংলিং ওর কাছে আসে আর বলে, ভাইয়া তুমি কি আমাকেও সত্যি কথা বলবে না, জুলো এখন কোথায় আছে। তখন লিংলিংকে ইয়ানতাও সমস্তটা বলে আর বলে লিনশিরো মারা গিয়েছে, এখন থেকে তুমি মুক্ত, পৃথিবীর যেখানে ইচ্ছা তুমি যেতে পারবে। তাছাড়া সবাই মারা গিয়েছে, যাদের ও চিনত তাদের সবার নামও লিংলিংয়ের সামনে বলে। লিংলিং বলে, আমার মনে হয় তাহলে জুলো বেঁচে আছে, যেহেতু তুমি তাকে শেষবারের মতো দেখতে পাওনি, তুমি একটু খোঁজ নাও। এরপরে ওর সোজা চলে যায় ঘোস্টহুইপের কাছে আর জিয়াংয়ের মেয়ের কাছে। তাদেরকে গিয়ে বলে, শেষবার তোমরা তো দেখেছিলে জুলো কোথায় ছিল। ঘোস্টহুইপ তখন বলে, আমি দেখেছিলাম যে ওই সাদা চুলওয়ালা মহিলাটি জুলোকে ভিতরের দিকে টেনে নিয়ে গিয়েছিল। এবার এই ছবিটা দেখে ঘোস্টহুইপ বলে, এটাই তাহলে জুলোর মা, তার মানে সে চেয়েছিল জুলোকে বাঁচাতে। আমরা যদি তাকে একবার গিয়ে কোশ্চেন করি তাহলে হয়তো এটা জানতে পারবো জুলো এখন কোথায় আছে। মরে যাক বেঁচে থাকুক, আমরা তো চেষ্টা করে দেখতে পারি। তার মানে আমাদেরকে আবারও ওই গুহার ভিতরে যেতে হবে। আর তাই ওরা তিনজন মিলে সোজা ওই গুহার ভিতরে চলে আসে। সাথে একটা বাঁশি নিয়ে এসেছিল, যেই বাঁশিটা সেন বাজাতো। এই বাঁশিটা বাজালে সাথে সাথে মনস্টাররা সামনে বেরিয়ে আসে। এরপরে ওরা সেই শুরু থেকেই পথ খুঁজে ওই পথগুলোকে
খুলতে খুলতে একদম ভিতরের দিকে পৌঁছাতে থাকে। আজকে ওরা মাত্র 3 জন এসেছিল, তাছাড়া সেভাবে প্রস্তুতি নিয়ে আসেনি। এর ভিতরে এখনও কিন্তু অনেক মনস্টার আছে। তো ওরা এসে যখন বাঁশিটা বাজায় তখনই সাদা চুলওয়ালা মহিলাটি আসে। মহিলাকে যখন জিজ্ঞেস করা হয় যে জুলো কোথায়, মহিলা হাতের ইশারা করে দেখিয়ে শুধু এটা বলে এখানে আছে। কিন্তু বেশি কোশ্চেন করার আগেই মহিলা আবার চলে যায়। ওরা বুঝতে পারে না এখানে আছে বলতে কোথায় আছে বোঝালো, তাই ওরা বাড়িতে চলে আসে। এরপরেও লিংলিংকেও জানায় ব্যাপারটা। তারপরে ও সিদ্ধান্ত নেয় যে ওখানে ওরা আবারও যাবে আর ওখানে গিয়ে একটা স্টেশন গড়ে তুলবে। ওখানে অনেক ইলেকট্রিক জিনিসপাতি নিয়ে যাওয়া হয়েছিল, অনেক টেকনোলজিক্যাল ব্যাপার স্যাপারও ছিল। আসলে এই পাহাড়ের নিচে আছে গভীর খাদ, আর সেই খাদে আছে অনেক পানি যেগুলো দেখতে লাল পানির মতো। ওরা অক্সিজেন নিয়ে ওই পানির ভিতরে নেমেছিল ঘোস্টুইপ এবং ইয়ান্তাও, আর উপরে ছিল জিয়াংয়ের মেয়ে। তো জিয়াংয়ের মেয়ে দেখছিল যে কোনো বিপদ ওই পানির ভিতরে ঘটে কিনা, এদেরকে সাথে সাথে সতর্ক করার জন্য। ওরা পানির গভীর থেকে গভীরে যেতে থাকে। একটা পর্যায়ে গিয়ে ওরা অনেক গভীরে চলে গিয়েছিল। জিয়াংয়ের মেয়ে তখন বারবার বলে তোমরা উপরে উঠে আসো, এত গভীরে কেন যাচ্ছ, ওখানে বিপদজনক কোনো কিছু হতে পারে। কিন্তু ইয়ান্তাওকে থামানো যাচ্ছিল না। ঘোস্টুইপ উপরে উঠে আসলেও ইয়ান্তাও আস্তে আস্তে আরও নিচের দিকে যেতে থাকে, কারণ ইয়ান্তাওয়ের বিশ্বাস আমি আরও যত নিচে যাব তত নিচেই হয়তো জুলোকে খুঁজে পাবো। ইয়ান্তাওয়ের মনে পড়ে সেই প্রথম দিনের দৃশ্য, যেদিন ওর প্রথম জুলোর সঙ্গে দেখা হয়েছিল। আর এখন ওর মনে হচ্ছিল ও যেন জুলোকে খুঁজেই পেয়ে গিয়েছে। তার মানে প্রথম দিনের ওই সিনে ও দেখতে পায় জুলোকে জড়িয়ে ধরছে, যেটা এই মুহূর্তে ওর মন চাচ্ছিল, আর সেটাই ও কল্পনা করছিল। এই কল্পনা করতে করতে ওই পানির স্তর ভেদ করে আরেকটা মাটির স্তরে চলে আসে। এরপরে ও নিজের অক্সিজেন মাস্কটা খুলে রাখে। এখানে গোলাপি রঙের একটা অবয়ব ছিল, যেটাকে অনেক জোরে টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে ও, আর তার ভিতরেই ও জুলোকে দেখতে পায়। এর ভিতরে জুলোকে রাখা হয়েছিল মেবি ওকে পুনরায় জন্ম দিতে, মানে জুলোর পুনর্জন্ম হয়েছিল। ও জুলোকে কোনো রকমের টেনে তোলে, আর সাথে সাথে তখন ওদের অনেকগুলো স্মৃতি দেখানো হয় যে সময়গুলোরা একসঙ্গে কাটিয়েছে। তবে জুলো এখানে কোমায় ছিল। জুলোর যেহেতু আবার পুনর্জন্ম হয়েছে, স্বাভাবিকভাবে জুলোর কোনো কিছুই মনে থাকবে না। ইয়ান্তাও বারবার জুলোকে ডাকতে থাকে, কিন্তু জুলোর তাও জ্ঞান ফেরে না। জুলো ছিল কোমায়, আর কোমার ভিতরে কিছু দৃশ্য আমাদের দেখানো হয়। জুলোর এখনকার জীবনের কোনো কিছু মনে নেই, ওর শুধু এটা মনে আছে ওর মা কিভাবে মারা গিয়েছিল, ওর বাবা কিভাবে মারা গিয়েছিল, ওর জিয়াংয়ের সঙ্গে কিভাবে দেখা হয়েছিল, এই পর্যন্ত। এর বেশি একটা কথাও ওর কোনো কিচ্ছু মনে নেই, এমনকি ইয়ান্তাওকে ভুলে গিয়েছে। তারপরে মিস্টার জিয়াংয়ের সঙ্গে পরবর্তীতে কি হয়েছে তার কোনো কিছু মনে নেই। ও যে ম্যাডব্লেড মেডিসিনটা নিয়েছিল সেই কারণেই ওর আরও স্মৃতি বিভ্রম হয়েছে, আর ওর ছোটোবেলার স্মৃতিটাই মনে আছে। ও যখন জ্ঞান ফেরে তখন ও ইয়ান্তাওকে চিনতে পারে না। ওর জ্ঞান ফিরে আসে, ইয়ান্তাও খুব খুশি হলেও ও ইয়ান্তাওকে দূরে সরিয়ে দেয় আর বলে তুমি কে। ইয়ান্তাও তখন মন খারাপ হয়ে যায়। ওকে একটা সাইক্রিয়াটিস্টের কাছে নিয়ে আসা হয়। সাইক্রিয়াটিস্ট জানে ও তো সবই ঠিক আছে, কিন্তু ওর তো কোনো কিছু মনে পড়ছে না। এবার এই ঘটনা ও সবাইকে জানায়, ঘোস্টুইপকে জানায়, আরও অনেককেই। কেউই ওকে মানাতে পারছিল না। জুলোর তো মেলা রাগ। জুলো ঘরের ভিতরে পড়ে থাকতো সব সময়, খেতে বাইরে পর্যন্ত বের হতো না। ওকে রুমের ভিতরে খাবার দিয়ে আসতে হতো। তাছাড়া জুলো কেলে দিয়ে কাজ করতো, তাই ওকে ক্লে যখন নিয়ে এসে দিত ইয়ান্তাও, তখনই ও কেবল ইয়ান্তাওয়ের সামনে আসতো। জুলো অনেক সুন্দর একটা বাড়ি বানিয়েছিল, সেই বাড়িটা পর্যন্ত ফেলে দিয়েছে, কারণ এই স্মৃতি তো ওর মনে নেই। এদিকে আমরা এলভিকে দেখতে পাই। ফাইনালি এলভি ওর মনের কথাটা জানাতে পেরেছে লিংলিংকে, আর লিংলিংও যেন ওর জীবনের একটা স্বাধীন সূচনা করতে পেরেছে। এতদিন তো ও ঠিকমতো চলতে ফিরতে পর্যন্ত পারতো না, আর এখনও অনেক স্বাধীন। এদিকে জুলোকে দেখি, জুলোর সঙ্গে বারবার সবাই দেখা করতে আসলেও কাউকে চিনতে পারে না বলে ইয়ান্তাও ঘোস্টুইপের সঙ্গে দেখা করতে আসে আর বলে আমি যেটাই করছি না কেন জুলো আমার উপর প্রচণ্ড রেগে যাচ্ছে, এমনকি ও কোনো কিচ্ছু মনে করতে পারছে না, এখন কিভাবে ওর জ্ঞান ফেরাবো। তখন ওরা বলে তুমি আস্তে আস্তে ওর কাছে যাও, আর পুরনো যেসব ঘটনা ওর সঙ্গে ঘটেছে সেগুলো আবার ওর সঙ্গে ঘটানোর ট্রাই করো। তো জুলো সেদিন কাজ করছিল, কাজ করতে করতে ছোট্ট একটা পুতুলও দেখতে পায়, যেটা ইয়ান্তাওয়ের মতো করে বানানো ছিল। তখন ওর একটু ফিল হয় যে ইয়ান্তাওকে আসলে সত্যি বলছে যে ইয়ান্তাও ওর প্রেমিক। তাই ওই ইয়ান্তাওকে ডেকে পাঠায় আর বলে এখন থেকে আমি তোমার সঙ্গে কথা বলবো, ঠিক আছে? আর তোমরা যে বলছো আমার স্মৃতি হারিয়ে গিয়েছে, তোমরা তাহলে আমার পিছনের মেমোরি একটা একটা করে আমার সামনে খুলে দেওয়ার চেষ্টা করবে। ইয়ান্তাও বলে ঠিক আছে, তাহলে 3 দিন আমার সঙ্গে তোমাকে সফরে যেতে হবে। তাই জুলো ওর সঙ্গে সফরে আসে, আর ওকে নিয়ে আসা হয়েছিল একদম পাহাড়ের উপরে। সেদিন ইয়ান্তাও যে নুডলসটা রান্না করেছিল, আজকেও জুলোর জন্য সেই নুডলসই রান্না করে। জুলো বলে এই নুডলস মনে হচ্ছে আমি আগেও খেয়েছি। ইয়ান্তাও বলে তোমার মনে নেই, এই নুডলস আমিই তোমাকে রান্না করে খাইয়েছিলাম। তোমার মিস্টার জিয়াংয়ের কথা মনে আছে?
ওর তখন হুট করে একটু কিছু মনে পড়ে, আবার মনে পড়ে না। রাত্রে যখন ওর ঘুমাতে যায় তখন ইয়ান্তাও ওর হাতে কিছু স্টার এনে দেয়, যে স্টারের ভিতরে কথাগুলো জুলো নিজে লিখেছিল। ও সেই কথাগুলো পড়ে এবং ওর মনে হয় আসলেই কি ইয়ান্তাও আমার কাছের কেউ। কিন্তু পরের দিন সকালে ইয়ান্তাওয়ের যখন ঘুম ভাঙে তখন ও দেখতে পায় যে জুলো ওকে কোনো কিছু না জানিয়েই চলে এসেছে। জুলো এসেছে ওর সেই পুরাতন বাড়ির সামনে, যে বাড়িতে ও ওর বাবা মা থাকতো, এবং ওর বারবার ওই স্মৃতিগুলোই টানছে। তখন ইয়ান্তা ওর সামনে আসে আর বলে, বারবার যদি এই পাস্ট নিয়ে আঁকড়ে পড়ে থাকো তাহলে তোমার আরও কষ্ট হবে, বরং তুমি চেষ্টা করো বর্তমানটাকে মনে করতে। জুলো বলে যে আমি তো কোনো কিছুই মনে করতে পারছি না, বারবার বাবা মায়ের স্মৃতি আমার সামনে আসছে, সেই অলি গলি সমস্ত কিছু ওই ইয়ান্তাওয়ের সঙ্গে হেঁটে হেঁটে বেড়ায়। ইয়ান্তাও বলে ঠিক আছে, যা হয়ে গিয়েছে সেটা ছেড়ে দাও। এরপরেই জুলো আস্তে আস্তে নরম হয় আর এখন থেকে বাইরে এসে খেতে শুরু করে। ইয়ান্তাওয়ের সঙ্গে কথা বলে, বাড়ির কাছের মহিলার সঙ্গে কথা বলে, এবং ও নিজের রুমের যখন যায় তখন ওই স্টার বক্সগুলো দেখে ওদিকেও তাকিয়ে থাকে আর বলে, সত্যিই আমি কি আমার জীবনের সমস্ত সুন্দর স্মৃতিগুলো ভুলে গেলাম। এরপরে সেদিন ইয়ান্তাও মনে মনে ভাবে যে জুলোর সঙ্গে সেই ঘটনাটাই ঘটাতে হবে যেদিন প্রথম দিন ও জুলোর সাথে ঘটেছিল। জুলো সেদিন সোফায় ঘুমাচ্ছিল। ইয়ান্তাও আস্তে আস্তে ওর রুমে যায়। জুলোর হাতে যখন হাত রাখে জুলোর সাথে সাথে খুবই অ্যাগ্রেসিভ মুডে চলে যায় আর ওর সঙ্গে ফাইট শুরু করে দেয়, একদম প্রথম দিনের মতো করে। সাথে সাথেই জুলোর সমস্ত ঘটনা মনে পড়ে যায়, ইয়ান্তাওয়ের সঙ্গে ওর যা যা ঘটেছে সেই সমস্ত কিছু। যে মেমোরিগুলো ওর স্মৃতি থেকে ব্লক হয়ে গিয়েছিল সেই সমস্ত মেমোরিগুলো খুলে গিয়েছে। আর এখন জুলো তার সেই পুরনো হাসিটাও ফিরে পেয়েছে। ইয়ান্তাওয়ের দিকে তাকিয়ে হেসে ওই ইয়ান্তাওকে আগে একটা কিস করে। ইয়ান্তাও বলে, ফাইনালি তোমার স্মৃতি ফিরে এসেছে, এর জন্য আমাকে কত কাঠখড় পোড়ানো লেগেছিল। এরপরে ওর মায়ের ব্যাপারেও বলে জুলোকে। জুলো তখন মায়ের সঙ্গে দেখা করবে বলে ওই গুহার ভিতরে আসে। ওর মা তখন ওর সামনে একবার আসে, ও একবার মায়ের সঙ্গে দেখা করতে পারে আর ওর মা বলে এখান থেকে চলে যাও। ওর মা ওকে আর কখনোই দেখা দেয়নি। ওর তখন প্রচণ্ড কষ্ট হয়, তবুও মাকে একবার দেখতে তো পেয়েছে। ওর মা মনস্টার হয়ে গেলেও ওর মায়ের সমস্ত হুঁশ বিদ্যমান ছিল এবং তারা এই মানব পৃথিবীর কোনো ক্ষতি করে না। এরপরে ও সাউথ হান্টার্স গ্রুপে ফিরে আসে। এখানে এসে দেখতে পায় ওর কত কাছের মানুষকে হারিয়েছে, জিয়াংকে হারিয়েছে, সেনকে হারিয়েছে, আরও অনেককেই হারিয়েছে। ওর খুব কষ্ট লাগে, কিন্তু কি আর করা, এই সমস্ত কিছু মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। যে বাড়িটা ও ভেঙে চুরে ফেলে দিয়েছিল সেই বাড়িটাকে পুনরায় মেরামত করতে লাগে। এরপরে ও একটা আর্ট এক্সিবিশনে যাবে বলে ঠিক করে। এদিকে লিং লিং, চাংশি এরা মাঝে মাঝেই আসতো জুলোদের বাড়িতে, একসঙ্গে টাইম স্পেন্ড করতো। সেদিন আমরা একটা আর্ট এক্সিবিশন দেখতে পাই যেখানে জুলোর একটা আর্ট ওয়ার্ক হওয়ার কথা ছিল। সেখানে জুলোর ফ্যামিলির সবাই এসেছিল। মূলত জুলো যাদেরকে চেনে তাদের সবাইকে ইনভাইট করা হয়েছিল। ও সুন্দর একটা আর্ট ওয়ার্ক করেছিল, জানি না এটা কি, মেবি মনস্টারদের কোনো কিছু হবে আর কি। এটা সবার অনেক বেশি পছন্দ হয়ে যায় এবং ওই এক্সিবিশনে ওর আর্ট ওয়ার্ক বিজয়ী হয়ে যায়। এরপরে ওই ইয়ান্তাওয়ের সঙ্গে একটা কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করে। আর এর সাথে সাথেই আমাদের এই ড্রামার গল্পটা শেষ হয়ে যায়। এই ড্রামার গল্পটা বেশ অন্যরকম ছিল, ভালো লাগা মন্দ লাগার মাঝামাঝি। আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। যদি একটুও ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যাই হোক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো গল্পে। খোদা হাফেজ।